আসসালামু আলাইকুম। আজ 28 জুন 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাকিয়া জান্নাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বোচ্চ নেতা খামেনি নিরাপত্তা যে কৌশলে নিশ্চিত করছে ইরান। আন্তর্জাতিক আদালত হেগে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল ভারত। ইরানের সঙ্গে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত। শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে ইসরায়েল। 26 জুন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু উপযুক্ত কোনো কার্যকরী সুযোগ ছিল না, এমনকি এতে যুক্তরাষ্ট্রের অনুমতিরও প্রয়োজন হতো না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়ে বলেন, খামেনি কোথায় আছেন আমরা জানি, তিনি একটি সহজ লক্ষ্য। এমন হুমকির পর ইরানে উদ্বেগ ছড়িয়ে পড়ে খামেনির নিরাপত্তা নিয়ে। তবে যুদ্ধবিরতির পর তিনি নিজেই সামনে এসে ইরানের বিজয়ের ঘোষণা দিলে অনেক গুঞ্জনের অবসান ঘটে। ধারণা করা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি নিরাপদ আশ্রয়ে চলে যান এবং বাইরে যোগাযোগ সীমিত করেন। তবে প্রশ্ন থেকে যায়, ইসরায়েলি বাহিনীর সরাসরি নিশানায় থেকেও কিভাবে নিরাপদ থাকলেন ইরানের সর্বোচ্চ নেতা। খামেনির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ফালে-ইয়া আমার নামের এক বিশেষায়িত ইউনিট, যাদের সদস্য সংখ্যা প্রায় 15,000। 1986 সালে গঠিত এই ইউনিটটি ইরানের IRGCর অধীনে পরিচালিত হয় এবং শুধুমাত্র সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। খামেনির অবস্থান, চলাচল ও যোগাযোগের উপর কঠোর নজরদারি রাখে এই ইউনিট। ব্যবহৃত হয় স্যাটেলাইট ব্লাইন্ড জোন, GPS জ্যামার, এনক্রিপ্টেড কমিউনিকেশন সহ আধুনিক প্রযুক্তি। জরুরি পরিস্থিতিতে এই ইউনিট খামেনির বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও গোপন সরকার পরিচালনার প্রস্তুতিও রাখে। এটাই প্রথম নয়। 1981 সালে তেহরানের একটি মসজিদে বক্তব্য দিতে গিয়ে মাইক্রোফোনে লুকানো বোমার বিস্ফোরণে আহত হন খামেনি। অলৌকিকভাবে বেঁচে গেলেও তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা তিনি এখনও ঢেকে রাখেন। সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের সামরিক আগ্রাসনের বারবার সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। কিন্তু দেশীয় আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় কোনো প্রতিবাদ তো দূরের কথা, কার্যত নীরব থেকেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও হিব্রু ভাষার মারিফ এ প্রকাশিত এক প্রতিবেদনে হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাতজিয়া বারাম বিশ্লেষণ করেন, সিরিয়ার নতুন সরকারের কাছে এই নীরবতা ছিল কৌশলগতভাবে লাভজনক। বারামের মতে, সিরিয়ার শাসক মনে করেন, ইরানের উপর যত বেশি আঘাত আসবে, দামেস্কের রাজনৈতিক অবস্থান ততই মজবুত হবে। কারণ কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে সিরিয়া বর্তমানে ইরানকেই বড় হুমকি মনে করে। ফলে ইসরায়েলের হাতে ইরান দুর্বল হলেও তাতে সিরিয়ার নতুন নেতৃত্ব উপকৃত হবে বলে মনে করেন আল শারা। বারাম বলেন, আল শারা নিশ্চয়ই তার নোটবুকে লিখে রেখেছেন, ইসরায়েল চাইলে যে কোনো সময় তার উপরও এমন হামলা করতে পারে। আত্মঘাতী মনোভাব না থাকলে এখন ইসরায়েলের সঙ্গে বিবাদে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সিরিয়ার অবস্থান এতটাই কৌশলগতভাবে হিসাব করা যে ইসরায়েলের ইরান বিরোধী অভিযানে তিনি উপকার দেখছেন। একই সঙ্গে এই প্রেক্ষাপটে সিরিয়া ইসরায়েল সম্পর্ক নতুন এক মোড়ে এগোতে পারে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সকে কাঁপিয়ে দিলেও সিরিয়া এই অস্থিরতায় নীরব থেকে নিজের অবস্থান শক্ত করেছে, এমনটাই মনে করেছেন বিশ্লেষক আমাতজিয়া বারাম। তবে মুসলিম বিশ্বের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা ইসরায়েলের পক্ষে ভূমিকা পালন করায় বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত হয়ে থাকলেন। আন্তর্জাতিক আদালত হেগে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল ভারত। পাকিস্তান বলছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না। সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিশ প্রক্রিয়ায় অগ্রাহ্য করার সুযোগ নেই। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের PCA পরিপূরক এখতিয়ার রায় জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়েছে পাকিস্তান।
সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই রায়ে স্পষ্ট হয়েছে যে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। পিসিএ নিয়ম অনুযায়ী পরিপূরক রায় হলো আদালত বা সালিসি ট্রাইব্যুনালের প্রাথমিক রায়ের পর একটি অতিরিক্ত সিদ্ধান্ত, যা সাধারণত অসম্পূর্ণ কোনো বিষয় সমাধান বা এখতিয়ার ব্যাখ্যা বা কোনো চুক্তির অর্থ স্পষ্ট করতে জারি করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিতর ঘোষণা দেয়। পাকিস্তান তখন জানায় তার পানির অংশ স্থগিতের চেষ্টা যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং সিন্ধু পানি চুক্তিতে একতরফা স্থগিতের কোনো সুযোগ নেই। পরে পাকিস্তান ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আদালতে যাওয়ার ঘোষণা দেয়। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, পিসিএ রায়কে স্বাগত জানিয়ে পাকিস্তান জানিয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিলেও আদালত তার এখতিয়ার নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত শুনানির পর প্রথম ধাপের মেরিটসের ওপর আদালতের রায় পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের মতে এই পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার হল ভারত পাকিস্তান অর্থবহ সংলাপের পথে ফিরে আসা, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়ন নিয়েও আলোচনা থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জম্মু ও কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তান ভারতের সঙ্গে অর্থবহ সংলাপে বসতে প্রস্তুত। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পিসিএর পরিপূরক রায় সরাসরি প্রত্যাখ্যান করেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে ভারত এই আদালতকে স্বীকৃতি দেয় না। মন্ত্রণালয়ের ভাষায়, ভারত কখনো এই কথিত সালিসি আদালতের আইনগত অস্তিত্ব স্বীকার করে না। আমাদের অবস্থান সবসময় ছিল, এই সালিসি ট্রাইব্যুনালের গঠন সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন এবং এই ফোরামের যে কোনো কার্যক্রম ও রায় অবৈধ ও বাতিল। পিসিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা স্থগিত অবস্থায় রাখতে পারবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত প্রথমে সিন্ধু পানি চুক্তির শর্তাবলী পর্যালোচনা করে, যেখানে একতরফাভাবে স্থগিত বা স্থগিত অবস্থায় রাখার কোনো সুযোগ নেই, বরং চুক্তি তখন পর্যন্ত বহাল থাকে যতক্ষণ না ভারত ও পাকিস্তান উভয়ের সম্মতিতে তা বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য অনুযায়ী এর শর্তাবলী পড়ে আদালত সিদ্ধান্তে পৌঁছায় যে কোনো পক্ষ একতরফাভাবে চলমান বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া স্থগিত অবস্থায় রাখতে পারবে না। তা করলে বাধ্যতামূলক তৃতীয় পক্ষের বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার কার্যকারিতা ও গুরুত্ব ক্ষুণ্ণ হবে। আদালত শুনানিতে উল্লেখ করে, আন্তর্জাতিক আইনের যে কোনো ব্যাখ্যা বা ন্যায্যতা দেখিয়ে ভারত যে অবস্থানই নিক না কেন, তাতে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সুযোগ নেই। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গত ২১ জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবশ্যই, এটি প্রশ্নাতীত। সংবাদ সম্মেলনে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়। এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে? এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, অবশ্যই। এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।
তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে হোয়াইট হাউসে ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি এটি খুব কাছাকাছি রয়েছে। আমি বিষয়টির সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প কার সাথে কথা বলেছেন সেই বিষয়ে কিছু না জানালেও তিনি সাংবাদিকদের বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন তিনি প্রায় প্রতিদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যোগাযোগ করেছেন। যুদ্ধবিরতি নিয়ে এর আগেও হামাস বলেছে, যুদ্ধের অবসানের জন্য যে কোনো চুক্তির আওতায় তারা গাজার অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দিতে ইচ্ছুক। অপরদিকে ইসরায়েল বলছে, হামাসকে নিরস্ত্র এবং বিলুপ্ত করা হলেই কেবল তারা যুদ্ধ থামাবে। তবে হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। তবে রয়টার্স বলছে, ট্রাম্প এমন এক সময়ে গাজায় যুদ্ধবিরতির একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে কথা বলেছেন যখন যুদ্ধে জড়িত কোনো পক্ষের মধ্যে এই বিষয়ে আলোচনা আবার শুরু করার কোনো লক্ষণ প্রায় নেই। এবার অন্য খবর। ঢাকার বিজয় সরণিতে ৫ অগাস্ট অভ্যুত্থানের দিন ভেঙে দেওয়া এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৃত্যুঞ্জয় এর আশেপাশে স্থাপনা ভেঙে ফেলা হলো। সেই জায়গায় হবে জুলাই শহীদদের স্মরণে গণমিনার। আসছে জুলাইয়ে নতুন ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে। সেজন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শুক্রবার সকাল থেকেই বিজয় সরণির ওই ভাস্কর্য ঘিরে বানানো মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ এর ৭টি দেয়াল ভেঙে ফেলার কাজ শুরু হয়। তা চলে দিনভর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গত বছরের ৫ অগাস্ট ওই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ভাস্কর্যটি ভেঙে ফেলায় সেটি অগোছালো অবস্থায় ছিল। এ কারণে ওই স্থানটি পরিষ্কার করা হয়েছে। মূল ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। সেদিনের আক্রমণের কারণে বাকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এটা এভাবে ফেলে রেখে কোনো লাভ নেই। সেখানে নতুন কিছু যদি করা যায়, সেজন্য আমরা আগে সেখানে জায়গাটা পরিষ্কার করছি। মোহাম্মদ এজাজ বলেন, ভাস্কর্যের জায়গায় বাংলাদেশের রাজনীতির ইতিহাস জুলাইয়ের সঙ্গে মিলিয়ে নতুন আরেকটা ভাস্কর্য করার পরিকল্পনা আছে। জুলাই বিজয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস সবগুলোকে মিলিয়ে কিছু একটা হবে। ২০২১ ও ২২ সালে বিজয় দিবসের কুচকাওয়াজে মৃত্যুঞ্জয় নামে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য প্রদর্শিত হয়। পরে ওই ভাস্কর্য স্থাপনা করা হয় ঢাকার বিজয় সরণিতে। ভাস্কর্য ঘিরে গড়ে তোলা হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। গত ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণমিনার বাস্তবায়ন কমিটি জানায়, এই উদ্যোগে গণমানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে গণচাঁদা সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সংবাদ সম্মেলনে বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে ১,৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের স্মরণে নির্মিত হবে গণমিনার। আগামী ৫ অগাস্টের মধ্যে এই মিনারের একটি প্রাথমিক দৃশ্যমান রূপ দিতে চায় কমিটি। পুরো বিজয় সরণি ধরেই তাদের এই পরিকল্পনা সাজানো হয়েছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি মন্তব্য আমাদের জন্য রেখে গেছেন। তিনি বলেছেন, জ্ঞানের জাকাত হলো মূর্খদের কথায় চুপ থাকা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেকে আছেন যারা কোনো বিষয়ে অভিজ্ঞ নন, তবুও মতামত দিচ্ছেন। কেউ যখন জ্ঞানের প্রাথমিক পর্যায়ে থাকে তখন খুব উত্তেজিত বা নিজেকে
প্রতিক্রিয়াশীল হিসেবে উপস্থাপন করে। আবার ওই ব্যক্তিটি যখন জ্ঞানের দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত ধাপে পৌঁছে তখন তার প্রতিক্রিয়া কিন্তু অন্যরকম হয়। সেই জন্যে যারা মূর্খ, যারা যে বিষয়ে অভিজ্ঞ না, তাদের মতামতে আপনি কখনোই তর্ক করতে যাবেন না বা উত্তর দিতে যাবেন না। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আপনি চুপ থাকবেন অথবা তাদেরকে পরিহার করবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি সেনারা গাজায় খাদ্য সাহায্যের জন্য অপেক্ষমান নিরস্ত্র ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে। এই কাজটি তারা তাদের কমান্ডারদের সরাসরি আদেশে করেছে, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেটস। খবরে বলা হয়, কয়েকজন ইসরায়েলি সেনা সরাসরি জানিয়েছেন ভিড়ের মধ্যে থাকা মানুষজন কোনো হুমকি সৃষ্টি না করলেও তাদের লক্ষ্য করে মেশিন গান ও গ্রেনেড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। একজন সেনা বলেন, আমরা ট্যাঙ্ক থেকে গুলি চালিয়েছি, গ্রেনেড ছুঁড়েছি। একবার কুয়াশার মধ্যে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্য এক সেনা বলেন, আমরা যে এলাকায় ছিলাম সেখানে প্রতিদিন 1 থেকে 5 জন পর্যন্ত নিহত হতো। পুরো জায়গাটা যেন হত্যার ময়দান। ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আইন বা সেনাবাহিনীর নির্দেশের ব্যত্যয় হলে তা তদন্ত করা হবে। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর যে অভিযোগ করা হয়েছে তা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রতিবেদনকে আইডিএফ এর বিরুদ্ধে রক্তমাখা অপবাদ বলে উল্লেখ করেছেন। তবে হারেস জানিয়েছে, ইসরায়েলি সামরিক আদালতের ফ্যাক্ট ফাইন্ডিং অ্যাসেসমেন্ট মেকানিজম ইতোমধ্যে যুদ্ধাপরাধের সম্ভাব্য ঘটনার তদন্ত শুরু করেছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 549 জন নিহত এবং 4066 জন আহত হয়েছেন। জিএইচএফ এর বিরুদ্ধে জাতিসংঘ সহ বহু সংস্থা সমালোচনা করেছে, কারণ এই কেন্দ্রগুলো এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এই কেন্দ্রগুলোকে মানবিক সাহায্যের ছদ্মবেশে গণহত্যা বলে অভিহিত করেছে। জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুত বলেন, গাজার মানুষ বলছে এই সাহায্য কেন্দ্রগুলো এখন মৃত্যুর ফাঁদ। পছন্দ মাত্র দুটো, না খেয়ে মরো অথবা খাবার নিতে গিয়ে গুলিতে মরো। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক প্রশ্নের উত্তরে বলেন, এ ধরনের একটি রিপোর্ট ছাড়াও এটা বোঝা যায় যে গাজায় আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন হয়েছে। তিনি আরও বলেন, যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয় তখন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।